নিউজ নাইট প্রাইম নিউজে আপনাদেরকে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। নমস্কার। চোখ রাখছি খবরে। রাজধানী দিল্লিতে গেরুয়া সুনামিতে ভেসে গেছে ঝাঁটা। 70 আসনের দিল্লিতে 27 বছর পর একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় মসনদে বসল বিজেপি। ধরাশায়ী হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়ার মতো ভিভিআইপি মুখ। দিল্লিতে বিজেপির এ সাফল্য আবারও একবার প্রমাণ করে দিল শেষ হয়ে যায়নি মোদি ম্যাজিক। শনিবার দিল্লিতে ভোট গণনার ঘণ্টা খানেকের মধ্যে কার্যত স্পষ্ট হয়ে যায় কোন দিকে যেতে চলেছে ফলাফল। 70 আসন বিশিষ্ট দিল্লি বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠতা জানিয়ে 27 বছর পর নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে বিজেপি। বেলা বাড়তেই উৎসব শুরু হয়ে যায় দিল্লির বিজেপি দপ্তরের সামনে। জয় কার্যত নিশ্চিত হওয়ার পর এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দিলেন, জনশক্তি সবার ঊর্ধ্বে। এই জয় বিকাশ ও সুশাসনের জয়। এই ঐতিহাসিক জয়ের জন্য দিল্লির সকল ভাই বোনকে আমার অভিনন্দন। আপনারা যে আশীর্বাদ ও স্নেহ দিয়েছেন তার জন্য হৃদয় থেকে ধন্যবাদ জানাই। দিল্লি সামগ্রিক উন্নয়ন ও বাসিন্দাদের জীবন উন্নত করতে আমার চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। একই সঙ্গে আমরা নিশ্চিত করব বিকশিত ভারতের লক্ষ্যে দিল্লি যেন পালন করে গুরুত্বপূর্ণ ভূমিকা। অন্যদিকে পরাজয়ের ফল প্রকাশ্যে আসার পর নিজের হার স্বীকার করেছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। গত বিধানসভা নির্বাচনে মাত্র 8টি আসনে জয় পেয়েছিল বিজেপি। তার আগের বার ফল ছিল আরো শোচনীয়, মাত্র 3টি আসন জিতেছিল তারা। সেখান থেকে এবার 50-এর আশেপাশে পৌঁছে গেছে গেরুয়া ব্রিগেড। শুধু তা নয়, একের পর এক ইন্দ্রপতন ঘটিয়ে ইন্দ্রপ্রস্থে সরকার গড়তে চলেছে মোদীর দল। 10 বছর ক্ষমতায় থাকা আম আদমি পার্টির মুখ অরবিন্দ কেজরিওয়াল দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী জেলে যাওয়ার পর বলেছিলেন জনতার আদালতে জয়ী হলে তিনি ফের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন। কিন্তু নয়াদিল্লি আসনে হেরে গিয়েছেন আপের এই পোস্টার বয়। এই দলে সেকেন্ড ইন কমান্ড দিল্লির সাবেক শিক্ষামন্ত্রী মনীষ সিসোদিয়া জংপুরা আসনে হেরেছেন 600 ভোটে। জেলে যাওয়া আরেক নেতা ও সাবেক মন্ত্রী সত্যেন্দ্র জৈন পরাজিত হয়েছেন শকুর বস্তি আসনে। কেন্দ্রে বিজেপি সরকার গড়লেও খোদ দিল্লির বুকে গত 11 বছর বিরোধীদের রাজত্ব থেকে গিয়েছিল। আপের আগে বিধানসভা ছিল কংগ্রেসের হাতে। বিজেপির মদনলাল খুরানা, সাহেব সিং বর্মা মুখ্যমন্ত্রী ছিলেন গত শতকে। প্রায় 3 দশক পর দিল্লিতে ফুটল পন্ত। তবে প্রাপ্ত ভোটে বেশি ফারাক নেই। বিজেপি 46 ও আপ 44% কাছাকাছি ভোট পেয়েছে। কংগ্রেসের প্রাপ্তি 7% মতো ভোট। কে নতুন মুখ্যমন্ত্রী হবেন সেটা নিয়ে পরে সিদ্ধান্ত হবে বলে বিজেপি সূত্রের খবর। রাজস্থান বা মধ্যপ্রদেশের মতো চমক জাগিয়ে কোনো নতুন মুখকে মুখ্যমন্ত্রী করা হয় কি না সেদিকে নজর রয়েছে। সাবেক বিজেপি সাংসদ রমেশ বিধুরি হেরে গিয়েছেন। আরেক সাবেক সাংসদ প্রবেশ বর্মা কেজরিওয়ালকে হারিয়ে এখন জায়ান্ট কিলার। তিনি এগিয়ে রয়েছেন কুর্সির দৌড়ে। দুর্নীতির বিরুদ্ধে আন্না হাজারের যে আন্দোলন তার অন্যতম সৈনিক হিসেবে উঠে এসেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। গত 2 বছর তিনি সবচেয়ে বেশি বিদ্ধ হয়েছেন এই দুর্নীতির প্রশ্নেই। আবগারি কেলেঙ্কারি মামলায় জেলে যেতে হয়েছে তাকে। তার ঘনিষ্ঠ একাধিক নেতার হাল হয়েছে একই। মুখ্যমন্ত্রীর আবাস নিয়ে কম বিতর্ক হয়নি। প্রশ্ন উঠছে, দুর্নীতির টাকাতেই কি বিলাসবহুল বাসভবন গড়ে তুলেছেন আম আদমির নেতা? রাজনৈতিক কৌশলেও আপ ও কংগ্রেসকে পেছনে ফেলেছে বিজেপি। নির্বাচনী ফলাফলের প্রাথমিক বিশ্লেষণে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধভাবে লড়তে না পারায় সুবিধা পেয়েছে পদ্ম শিবির। কংগ্রেস গত 2 বারের বিধানসভা ভোটে সেভাবে লড়াইতে ছিলেন না। এবার তারা ভোটের ময়দানে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে ভাগ বসিয়েছে আম আদমি পার্টির ভোটে। দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফলের পর বলা যেতেই পারে এখনো ফুরিয়ে যায়নি মোদি ম্যাজিক। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। প্রায় 27 বছর পর আবারও একবার দিল্লির মসনদে ভারতীয় জনতা পার্টির কৃতিত্ব সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলে প্রতিক্রিয়া জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবার জন্য চিন্তা করেন, এই ফলাফল প্রত্যাশিত ছিল। দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত ছিল অরবিন্দ কেজরিওয়াল নেতৃত্বাধীন আম আদমি পার্টি সরকার। দিল্লি বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ফলাফলের প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। क्या बोलना चाहेंगे? कल भी आप लोग पूछे थे मुझे कि दिल्ली का क्या रिजल्ट होगा। अब देखिए जो हमने कहा था और देशवासी जानते थे, अंडर द लीडरशिप ऑफ हमारा ऑनरेबल प्राइम मिनिस्टर नरेंद्र मोदी जी जिस तरह जनता के लिए काम करते हैं, सोचते हैं, गरीब के लिए, हर व्यक्ति के लिए सोचते हैं, ये होना ही था। और इतना दिन आप गवर्नमेंट आप जानते हैं कितना भ्रष्टाचार में ये लोग उसमें जुट थे, तो इसीलिए हम लोगों को पता था ये होना ही था। और आफ्टर लॉन्ग टाइम फिर से हम दिल्ली में भारतीय जनता पार्टी का ये गवर्नमेंट फॉर्म कर रहा है। और मैं इसीलिए मैं वहाँ का जनता सबको मैं धन्यवाद देना चाहता हूँ। मैं धन्यवाद देना चाहता हूँ माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के,
इसलिए उनके कारण ही ये जीत संभव हुआ। দিল্লিতে ঐতিহাসিক জয় হয়েছে বিজেপির। গত 27 বছর পর দিল্লির মসনদে বসতে চলেছে বিজেপি। দিল্লির ঐতিহাসিক জয়কে কেন্দ্র করে আগরতলায় বিজয় মিছিল সংগঠিত করল বিজেপি শনিবার। কৃষ্ণনগরে বিজেপির সদর কার্যালয় থেকে শুরু হয়ে আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে বিজয় মিছিলটি বাঁধ ভাঙা উচ্ছ্বাস নিয়ে সুবিশাল মিছিলে হেঁটেছেন বিজেপি কার্যকর্তারা। মিছিলের নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 27 বছর পর দিল্লিতে শাসন ক্ষমতায় ফিরেছে বিজেপি। এর জন্য ত্রিপুরাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পাশাপাশি আপামর দিল্লিবাসীকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। বিভিন্ন দুর্নীতিতে জড়িত ছিল আম আদমি পার্টি। দিল্লি আজ পাপমুক্ত হয়েছে। দিল্লি নির্বাচনে পরাজয়ের হ্যাট্রিক করেছে কংগ্রেস। নির্বাচনী প্রচারে কংগ্রেস দিল্লিবাসীকে শুধু মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আসলে কংগ্রেস এবং সিপিআইএম এর কোনো অস্তিত্বই নেই। আবারও প্রমাণিত হয়েছে নরেন্দ্র মোদী থাকলে সবকিছুই সম্ভব বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। নানা রকম ভ্রষ্টাচারের সাথে যুক্ত ছিল আম আদমি পার্টি, অর্থাৎ এই আপদা পার্টি এখন কিন্তু গেল এবং 70টা সিটের মধ্যে ভাবুন আপনারা, 48টা সিট ভারতীয় জনতা পার্টি পেয়েছে আর 22টা সিট মাত্র আমেরিকা পেয়েছে আপ পার্টি। তো আপনারা তো আর কংগ্রেসের কথা তো বলে লাভই নেই, হ্যাট্রিক করেছে শূন্যের কোঠায়। অদ্ভুত এক সিচুয়েশন। এবং এতদিন ধরে একবার বলছে যে হরিয়ানা থেকে নাকি মিশিয়ে জল পাঠাচ্ছে, নানা রকম মিথ্যে কথার আশ্রয় নিয়েছে। এবং এবার মিডল ক্লাস আমাদের যে দিল্লি এবং দলিত যারা আছে তারা এবং মহিলারা বিশেষ করে এবার আমাদের ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন, নরেন্দ্র মোদীজির উপর আস্থা রেখেছেন এবং মোদীজি হ্যাঁ সব মুমকিন হ্যাঁ, এই কারণেই এই স্লোগানের উপর ভিত্তি করে আজকে দিল্লিতে আমাদের ভারতীয় জনতা পার্টিকে এত বড় বিশ্বাসী করে। আমি আবার হাসপাতালগুলিতে নিরাপত্তার জন্য বিশেষ পলিসি গ্রহণ করেছে রাজ্য সরকার। শনিবার 55তম ত্রিপুরা রাজ্য চিকিৎসক সম্মেলনে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। হাসপাতালে চিকিৎসক এবং রোগীদের নিরাপত্তার জন্য বিশেষ পলিসি নিয়েছে রাজ্য সরকার। আগামী দিনে রাজ্য এমসিএইচ গঠন করার চিন্তা ভাবনা চলছে। সাফল্যের সঙ্গে কিডনি ট্রান্সপ্লান্টের পর এবার হবে লিভার ট্রান্সপ্লান্ট। শনিবার 55তম ত্রিপুরা রাজ্য চিকিৎসক সম্মেলনে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ডাক্তারদের সিকিউরিটি যেন থাকে এবং তাদের জন্য আমরা রিসেন্টলি একটা মানে একটা স্কিম বলা যায়, একটা স্কিম আমরা এনেছি, একটা পলিসি নিয়েছি আমরা। সেই পলিসিতে আমরা সমস্ত জায়গায় ডাক্তার বা প্যারামেডিক যারা আছে তাদেরকে কিভাবে সুরক্ষিত রাখা যায় সেই বিষয়ে আমরা এখানে রাখছি। দেখুন, আমরা ত্রিপুরাতে অন্ততপক্ষে এই গভর্নমেন্ট আসার পর যেভাবে আমরা মানে সিট বাড়ানোর থেকে আরম্ভ করে এভরিথিং আমরা মানে সুপার স্পেশালিটি থেকে আরম্ভ করে আমাদের স্পেশালিস্টের সিট বাড়িয়েছি। আমাদের একটা ইচ্ছা আছে এখানে এমসিএইচ এবং সুপার স্পেশালিটিরও করা যায় কিনা, ডিএমও করতে পারে কিনা সেই চিন্তা ভাবনা আছে। কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে, অনেকে বলছে যে কিডনি ট্রান্সপ্লান্ট ত্রিপুরাতে সম্ভব নয়, আমরা সেখানে করেছি সেটা। দুজন পেশেন্টের হয়েছে, আরো লাইনে এখন প্রচুর আমাদের কিডনি পেশেন্ট, ওদের বিশ্বাস হয়ে গেছে এখানে ভালো করে ট্রিটমেন্ট পাওয়া যায় এবং বিনা পয়সায় ওদের সেই ট্রিটমেন্ট হচ্ছে। লিভার ট্রান্সপ্লান্টের কথা আমরা ভাবছি, এখানে একটা ফাউন্ডেশন এসছে, তাদের সাথে মোহন ফাউন্ডেশন মোস্ট প্রবলি, ওদের সাথে আমরা কথা বলেছি। তো লিভার ট্রান্সপ্লান্ট আমরা করার চিন্তা ভাবনা করছি। আদার শরীরের, ওনারা যে আমাদের কাছে সেদিন বলছিল যে সমস্ত শরীরের এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই যেটাকে ট্রান্সপ্লান্ট করা যাবে না, মানে ইচ্ছে করলে সমস্ত শরীরটাই থেকে আমরা আরেকজনকে আমরা দিতে পারি দান। এবং তার যে গোল্ডেন আওয়ার সেটা ডিজিজ পার্সনের যখন ব্রেইন ডেথ হয় তখন আগের থেকে যদি তারা এখানে কনসেন্ট দেয় তাহলে আমরা সেই অর্গানটা আমরা নিয়ে আমরা স্টোর করতে পারি, সেটাকে আমরা ট্রান্সপ্লান্ট করতে পারি। তো বিভিন্নভাবে বিভিন্ন জায়গার থেকে মানুষ আসছে আমাদের এখানে, কারণ ত্রিপুরাতে এখন রাজ্যে মেডিকেল হাব তৈরি করার চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার। ক্ষেত্রে সাধারণ মানুষের সঙ্গে যুক্ত হবার সুবিধে রয়েছে চিকিৎসকদের বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মেডিকেল কলেজ, 3টা মেডিকেল কলেজ হয়ে গেল, ডেন্টাল কলেজ হয়ে গেল, নার্সিং কলেজ হয়ে গেল, আগামী দিনে হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক কলেজ আমরা করব। একটা হাব তৈরি করার আমরা চেষ্টা করছি এখানে। আর ডাক্তারদের মানুষ অত্যন্ত সম্মানের সাথে দেখে। আমার যখন আমি এই রাজনীতিতে আমি এলাম, আমার একটা বাড়তি পাওনা হয়েছে
যখন আমি মানুষের ডোর টু ডোর গেলাম, ডোর টু ডোর করে গিয়ে বললাম যে আমাকে ভোট দিন, তো ভোট দেওয়ার ওই যেহেতু বললে আমার আপনাদের চিকিৎসা করেছিলেন, আমার বাবার চিকিৎসা করেছিলেন, আমার নানির চিকিৎসা করেছিলেন, মানে 3rd জেনারেশন কমপ্লিট, আমার বাচ্চারও হয়েছে চিকিৎসা করেছেন। তো এতে করে কিন্তু আমার অনেকটা বেনিফিট হয়ে গেল, মানে ভোট কিন্তু সেই দিক দিয়ে অনেক সুবিধা হয়ে গেল। তো আমি সেই কারণেই বলছি ডাক্তারদের স্কোপ অনেক সাধারণ মানুষের সাথে যুক্ত হওয়ার ক্ষেত্রে অনেক সুবিধে। 1951 সালে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের বেঙ্গল শাখা কাজ শুরু করে ত্রিপুরায়। 1957 সালে ত্রিপুরা টেরিটোরিয়াল শাখা নামে আত্মপ্রকাশ করে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের এই শাখা। শেষ পর্যন্ত 1967 সালে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা শাখা। শনিবার থেকে শুরু হওয়া এই সম্মেলন চলবে রবিবার পর্যন্ত। এক্ষেত্রে চিকিৎসকদের চাকুরিতে বয়সসীমা 65 বছর করার দাবি জানিয়েছে আইএমএ ত্রিপুরা। সুকান্ত একাডেমিতে আয়োজিত এদিনের অনুষ্ঠানে রাজ্যের 8 জন বরিষ্ঠ চিকিৎসককে রাজ্যবাসীর সেবা করার জন্য প্রদান করা হয় সম্মাননা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অ্যাক্ট ইস্ট পলিসির কারণে গতি পেয়েছে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন। এক্ষেত্রে উপকৃত হচ্ছে ত্রিপুরা। ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভে এমনটাই জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মোট 3,800 কোটি টাকার মৌ স্বাক্ষর হয় এই বিজনেস কনক্লেভে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অ্যাক্ট ইস্ট পলিসির দৌলতে গতি পেয়েছে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন। এক্ষেত্রে উপকৃত হয়েছে ত্রিপুরা। ত্রিপুরাতে এখন আসছেন বিনিয়োগকারীরা। শনিবার ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভের সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। Prime Minister Sri Narendra Modi has always regarded this Northeast as Ashtalakshmi as you know it. We have 8 states in Northeast and given prime importance to its development by declaring Act East Policy. Tripura is the northeastern state of India, bordered by Bangladesh to north, south, west, and the Indian state of Assam, Mizoram to the east. It is the 3rd smallest state in the country and 2nd largest state in the northeastern state in terms of population. Tripura, with its unique geography and socio-economic landscape, is poised at the crossroads of growth and opportunity. ত্রিপুরাকে মডেল স্টেট হিসেবে গড়ে তোলার জন্য অর্থনৈতিক সমৃদ্ধির প্রয়োজন। যেখানে প্রয়োজন বিনিয়োগের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা হয়েছে। একদিকে রয়েছে প্রধানমন্ত্রী দেওয়া হীরা মডেল, অপরদিকে রয়েছে রাবার, বাঁশ, আগর, ট্যুরিজম ইত্যাদি ক্ষেত্রে বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে ত্রিপুরায়, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। For higher growth to achieve our state model state in a time-bound manner. This acceleration of economic growth will require a substantial in the volume of investment in the economy, both domestic and foreign. We will make every effort to promote such investment to climate conducive for investors and entrepreneurs to use the productive capacities and resources of our state. The state government is also adding new dimension in improving both the basic as well as industrial infrastructure throughout the state. Under the blessings of Honorable Prime Minister Sri Narendra Modi ji, Tripura has been given Hira model. There is a phenomenal change in length as well as standards of national highway. National highway's total length of about 853 kilometers. Besides, Maharaja Bir Bikram Airport at Agartala has been upgraded, 2nd busiest airport in northeastern region. When the Moitri Setu at Sabrum, South Tripura connectivity starts, approaching to Chittagong port, this will be a gateway of northeastern region as well as Southeast Asia. The special economic zone that is said is already been constructed at Sabrum and number of investors shown their interest to set up their organization. There are already 3 modern integrated checkpoints, that is ICP in Tripura. There is a rail connectivity already set up from Agartala to Akhawra, that is in Bangladesh. There is enormous scope for setting up industries, especially using industrious resources like rubber, bamboo, agar, natural gas, agro and allied produces, food processing, tea, handicrafts and handloom, tourism, education, etc.
দুদিনব্যাপী অনুষ্ঠিত হওয়া ডেস্টিনেশন ত্রিপুরা শীর্ষক বিজনেস কনক্লেভে মোট ৩,৮০০ কোটি টাকার মৌ স্বাক্ষর করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার উপস্থিতিতে এই মৌ স্বাক্ষর হয়। ডেস্টিনেশন ত্রিপুরা শীর্ষক বিজনেস কনক্লেভে অংশ নিয়েছিলেন সারা দেশের মোট ১৫০ জন উদ্যোগপতি। মোট ৮৭টি বাণিজ্যিক গোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত হয় এই ৩৮০০ কোটি টাকার মৌ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। দাবি পূরণ না হলে জোট থেকে বেরিয়ে যাবে তীব্রামথা বলে আবারও একবার হুমকি দিলেন তীব্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তাৎপর্যপূর্ণভাবে এক্ষেত্রে চুপ বিজেপি। পাহাড়ে সিপিআইএমকে রুখতেই বিজেপির এই প্রদ্যুৎ তোষণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। একসময় পাহাড় মানেই ছিল বাম দুর্গ, পাহাড় ছিল গণমুক্তি পরিষদের দখলে। গত ৩৫ বছরের শাসনে সিপিএম পাহাড়ের ২০টি আসন বাদ দিয়ে ২১ থেকে গণনা শুরু করত নির্ধারিত বলে মিথ ছিল পাহাড়ে। তবে ২০১৮ বিধানসভা নির্বাচনের পর এখন আর পাহাড় মানে সিপিএম এর বা জিএমপির নয়, বর্তমানে পাহাড় রয়েছে তীব্রামথার দখলে। গত ৩৫-৪০ বছর ধরে পাহাড়ে সিপিএম এর বিকল্প কোন রাজনৈতিক দল মাথা তুলতে পারেনি। ত্রিপুরা উপজাতি যুব সমিতি বা আইএনপিটি, এনসিটি কোন রাজনৈতিক দলেই পাহাড়ে বিকল্প হতে পারেনি সিপিআইএম এর। ২০১৮ সালে এনসি দেববর্মার নেতৃত্বে আইপিএফটি প্রথম আঘাত আনে পাহাড়ের বাম দুর্গে। বামেদের শক্তিশালী দুর্গ এক লহমায় ভেঙে চলছে, আর এখন প্রদ্যুতের বিক্রমে ঝলসে গেছে সিপিএম। অস্বীকার করার উপায় নেই, এখন পাহাড়ে প্রদ্যুৎ কিশোর নেতৃত্বাধীন তীব্রামথার বিকল্প হয়ে উঠতে পারেনি কোন রাজনৈতিক দল। প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে অনেক। মথার শাসনে পাহাড়ের উন্নয়ন মুখ থুবড়ে পড়েছে। কাজ নেই, খাদ্য নেই, নেই কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড। তীব্রাসাদের মধ্যে প্রদ্যুতের জনপ্রিয়তার অনেক ভাটা পড়েছে, কিন্তু তারপরেও তীব্রাসারা আস্থাশীল প্রদ্যুৎ কিশোরের উপরে। তবে শাসক বিজেপি শিবির পাহাড়ের রাজনীতি সম্পর্কে ওয়াকিবহাল। তাই তো জনজাতি মোর্চার চাইতেও প্রদ্যুৎ কিশোরের উপর বেশি নির্ভরশীল বিজেপির দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব। আগামী ভিলেজ কমিটির নির্বাচন হোক কিংবা বিধানসভা ভোট, প্রদ্যুতের উপরে ভরসা রেখে বৈতরণী পার হতে চাইছে গেরুয়া শিবির। आज अगर मुझे लगे कि गवर्नमेंट में रह के अलायंस पार्टनर बन के अगर मैं अपने लोगों को हेल्प नहीं कर पाऊंगा ना, अपना दफा को हेल्प नहीं कर पाऊंगा ना, तो मैं गवर्नमेंट से बाहर भी बैठने के लिए तैयार हूं। आई एम रेडी टू सिट आउटसाइड द गवर्नमेंट ऑल्सो। अब गवर्नमेंट को सोचना है कि या फिर आप टीप्रासा का जो आपने अग्रीमेंट किया उसको इंप्लीमेंट करें। जो विश्वास से हमने आपको वोट किया लोकसभा में, उसका वादा आप पूरा करें। अगर आप करते हैं तो हम आपके साथ हैं, और अगर नहीं करते हैं तो मैं फ्री में किसी के साथ बैठने वाला नहीं हूं, क्योंकि 5-6 लोगों को कुछ फैसिलिटी मिलेगी। রাজ্যের জনজাতিদের স্বার্থে প্রদ্যুৎ কিশোর ভারত সরকার ত্রিপুরা সরকারের সঙ্গে করেছিলেন ত্রিপাক্ষিক চুক্তি। তাতে রাজ্যের জনজাতিদের ইতিহাস, জমির অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক উন্নয়ন, পরিচয়, সংস্কৃতি, ভাষা ইত্যাদি সম্পর্কিত চুক্তি স্বাক্ষর হয়েছে। সকল সমস্যার সমাধান করতে সম্মত হয়েছে সৌহার্দ্যপূর্ণভাবে। এই চুক্তির প্রেক্ষিতে একটি যৌথ ওয়ার্কিং কমিটি গঠন করার কথা বলা হয়েছিল। এই ত্রিপাক্ষিক চুক্তি থেকে রাজ্যের জনজাতিরা কি পাবেন বা কতটা লাভবান হবেন তা বলবে সময়। তার জন্য অবশ্য অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। তীব্রাসারা কি পেল বা কি পেল না, তারা কতটা লাভবান সেটা পরের বিষয়। এই চুক্তির ফলে অবশ্যই লাভবান প্রদ্যুৎ কিশোর দেববর্মনও তার দল তীব্রামথা। নিজের বোনকে সাংসদ বানানোর পাশাপাশি দলের 2 জন বিধায়ককে রাজ্য ক্যাবিনেটে স্থান করিয়ে দিতে সমর্থ হয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। বিজেপিও প্রদ্যুৎ কিশোরকে তোষণ করে পাহাড়ে সিপিআইএম বদের রাজনীতি চালিয়ে যেতে চায় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। বিজেপি নেতারা ভালো করেই জানেন প্রদ্যুৎ কিশোরকে খ্যাপানো মানে সিপিআইএম কে সুযোগ করে দেওয়া, আর সেটা যে সহজে দিল্লির নেতৃত্ব করতে চাইবে না তা বলাই বাহুল্য। প্রদ্যুৎ কিশোরকে নিয়ে বিজেপি নেতৃত্বের এই তোষণের পেছনে কি শুধু জনজাতি উন্নয়ন, নাকি পেছনে রয়েছে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজনীতি অলিন্দে। পাহাড়ে বামেদের রুখে দিতে বিজেপির প্রধান অস্ত্র প্রদ্যুৎ কিশোর, ঘুরিয়ে বললে তীব্রামথা। এই কারণেই জনজাতিদের উন্নয়নের জন্য কৌশলগতভাবে ত্রিপাক্ষিক চুক্তি করেছে ভারত সরকার।
দেশ ও রাজ্যের শাসক দল বিজেপি পাহাড় রাজনীতিতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই প্রদ্যুৎকে বাঁচিয়ে রাখার কৌশল নিয়েছে, আর এরই একটি পদক্ষেপ হচ্ছে এই ত্রিপাক্ষিক চুক্তি। পাহাড় রাজনীতিতে প্রদ্যুৎ তথা তিপ্রামথা যতটা সাম্রাজ্য বিস্তার করবে ততটাই লাভবান হবে বিজেপি এবং কপাল পূর্বে সিপিআইএম এর। এটা বিলক্ষণ বুঝে গিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। মথা জীবিত থাকলে পাহাড়ে মাথা তুলে দাঁড়াতে পারবে না গণমুক্তি পরিষদ, তাই প্রদ্যুৎ কিশোরকে দিয়ে গণমুক্তি পরিষদকে রাজনৈতিকভাবে টুঁটি চেপে ধরাই হলো বিজেপির মূল লক্ষ্য বলে মনে করছেন রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহল। রাজ্যের পাহাড় রাজনীতিতে এখনো তাদের কোনো ভিত তৈরি হয়নি, তা ভালোভাবেই জানেন বিজেপির দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব। যদিও তারা এডিসির বিরোধী দল, তবুও 125 বছরের পুরনো কংগ্রেস দল যেমন তাদের তেরঙ্গা পতাকা পর্যন্ত পাহাড়ের জনজাতিদের চেনাতে পারেনি, তেমনি পাহাড়ে নিজের পরিচয় প্রতিষ্ঠিত করতে ব্যর্থই হয়েছে বিজেপি। তবে প্রদ্যুৎকে ভালোভাবে আঁকড়ে না ধরলে সিপিআইএম পুনরায় পাহাড়ে তাদের জমি পুনরুদ্ধার করতে ঝাঁপিয়ে পড়বে। তা উপলব্ধি করেই প্রদ্যুৎকে ব্যবহার করা হচ্ছে নিজেদের তুরুপের তাস হিসেবে। এই মুহূর্তে পাহাড়ে স্পেস খুঁজছে বামেরাও, তারা সুযোগ পেলেই দাঁড়িয়ে যাবে মাথা তুলে, এই আতঙ্ক বিরাজ করছে বিজেপি নেতৃত্বদের মধ্যেও। তাই নিজেদের শক্তি কম হওয়ার সুবাদে প্রদ্যুৎকে দিয়েই বামেদের ঘিরে ফেলতে চাইছে প্রদেশ বিজেপি নেতৃত্ব। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে পাহাড় রাজনীতিতে বামেদের আটকে রাখতে প্রদ্যুৎ হয়ে উঠছেন বিজেপির প্রধান হাতিয়ার, আর এখানেই বাজিমাত করছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অল ত্রিপুরা এমজিএনরেগা এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজার মুকুট অডিটোরিয়ামে শনিবার জেলা ভিত্তিক আলোচনা সভার আয়োজন করা হয়। দক্ষিণ জেলার 8টি ব্লকে এমজিএনরেগা প্রকল্পের মাধ্যমে কি ধরনের কাজ করা হয়েছে এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা সহকর্মীদের বিভিন্ন দাবিগুলিও সকলের সামনে উপস্থাপন করা হয়েছে। যে সকল সুযোগ সুবিধা থেকে রেগা কর্মচারীরা বঞ্চিত হচ্ছেন সেই সুযোগ সুবিধা পাওয়ার জন্য রাজ্য সরকারের নিকট আবেদন জানিয়েছেন দক্ষিণ জেলার এমজিএনরেগা কর্মচারীরা। রেগা কর্মচারীদের বেতন ভাতা নিয়ে বিভিন্ন সমস্যা এবং এই সমস্যার সমাধান সহ রাজ্য সরকারের নিকট বিভিন্ন দাবি তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন দক্ষিণ জেলা জেলা সভাধিপতি। বিভিন্ন ব্লকগুলোতে কাজ করতে গিয়ে তাদের যে সমস্ত সমস্যাগুলি হচ্ছে এগুলোকে নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, পাশাপাশি তাদের বিভিন্ন দাবি দেওয়া রয়েছে, যেখানে তাদের কাজের যে কাজ করছে তারা এই পরিপ্রেক্ষিতে তাদের মাইনের ক্ষেত্রে বা যে সাম্মানিক একটু সমস্যা রয়েছে বা তাদের টিএ দিয়ে যে সমস্ত জিনিসগুলো রয়েছে। সর্বভারতীয় কংগ্রেসের নির্দেশ অনুযায়ী রাজ্যে অবসরপ্রাপ্ত সৈনিক সংগঠনকে শক্তিশালী করার উদ্দেশ্যে কংগ্রেস ভবনে শনিবার কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার পৌরোহিত্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সর্বভারতীয় কংগ্রেসের নির্দেশ অনুযায়ী রাজ্যের সমস্ত কংগ্রেস সংগঠনগুলোর মধ্যে অবসরপ্রাপ্ত সৈনিক কর্মচারী সংগঠনকে পুনরুজ্জীবিত করার জন্য কংগ্রেসের মনোভাবাপন্ন ও দলের সঙ্গে সম্পর্কযুক্ত রাজ্যের অবসরপ্রাপ্ত সৈনিক ও কর্মচারীদের একত্রিত করে সংগঠনকে মজবুত ও শক্তিশালী করার লক্ষ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্য কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। আমরা আজকে এক্স সার্ভিসম্যান ডিপার্টমেন্টের যারা এই রাজ্যে আমাদের মনোভাবাপন্ন, আমাদের আদর্শের সঙ্গে যারা যোগসূত্র রেখে কাজ করেছেন, এই তাদের আমন্ত্রণ জানিয়ে এক্স সার্ভিসম্যান ডিপার্টমেন্টটাকে আবার রিজুভিনেট করার জন্য এবং এটা কেন্দ্রীয় বাজেট এবং নয়া পেনশন নীতি বাতিল করে পুরনো পেনশন নীতি চালুর দাবিতে আগামী 18 ফেব্রুয়ারি ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতির পক্ষ থেকে এক প্রতিবাদী মিছিলে ডাক দেওয়া হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদিকা মহুয়া রায়। আগামী 2রা মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে এক কর্মসূচির আয়োজন করা হবে বলেও জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় অর্থ কমিশনের উদ্দেশ্যে রাজ্যের মুখ্য সচিবের কাছে সংগঠনের পক্ষ থেকে 10 দফা দাবি সনদ তুলে ধরা হয়েছিল। এই দাবিগুলো সাংবাদিক সম্মেলনে তুলে ধরা হয়েছে সংগঠনের পক্ষ থেকে। অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করতে হবে, এডিসি এলাকায় শিক্ষক ও কর্মচারী নিয়োগের ক্ষেত্রে সরাসরি অধিক অর্থ প্রদান করতে হবে, সর্বশিক্ষা অভিযান ও রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানে নিয়োজিত শিক্ষকদের নিয়মিত স্কেল প্রদান করতে হবে নিয়ে অন্যান্য আরো ইত্যাদি দাবি নিয়ে তুলেন। কিন্তু আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি এটা এনপিএস-এর থেকেও মোর দেন ডেঞ্জারাস এটা, এবং এটা অত্যন্ত ক্ষতিকারক। এবং এই আমাদের অল ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন, আমাদের টিএসিসি এসবি রোড, আমরা এই ইউপিএস নোটিফিকেশনের
যে বেরিয়েছে তার যে মর্মার্থ, তার বিরুদ্ধে আমরা বলছি যে না, আমরা এনপিএসও চাই না, ইউপিএসও চাই না, আমরা ওল্ড পেনশন স্কিম, যেটা ডিফাইন্ড বেনিফিট পেনশন স্কিম, কোনো টাকা না দিয়ে যে কর্মচারীরা যে পেনশনের সুযোগটা পাচ্ছেন দীর্ঘদিন ধরে সেই ব্রিটিশ আমল থেকে। নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরের সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হর সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছে অন্যান্য খবরে। তৃতীয়বারের মতো গ্রুপ সি জুনিয়র পিআই পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। বিজ্ঞপ্তি অনুসারে মোট 301 জন গ্রুপ সি জুনিয়র পিআই নিয়োগ করবে রাজ্য সরকার। নিয়োগ নীতির ভুলের কারণে এর আগে দুবার নিয়োগ প্রক্রিয়া বাতিল হবার পর ফের নতুন করে আবার গ্রুপ সি জুনিয়র পিআই পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। গ্রুপ সি জুনিয়র পিআই পদে 301 জন লোক নিয়োগ করার কথা বলা হয়েছে ক্রীড়া দপ্তরে জারি করা ওই বিজ্ঞপ্তিতে। অনিয়মিত ভিত্তিতে ও স্থির বেতনে নতুন করে নিয়োগ করা হবে জুনিয়র পিআই। এর জন্য বেঁধে দেওয়া হয়েছে নির্দিষ্ট কোটা ও কিছু ক্রাইটেরিয়া। এক্ষেত্রে রয়েছে যাতে তপশিলি জাতি সংরক্ষিত 35টি আসন, তপশিলি উপজাতি সংরক্ষিত 18টি আসন এবং অন্যান্য শ্রেণীর জন্য 248টি আসন। নির্দিষ্ট ক্রাইটেরিয়া অনুযায়ী রাজ্যের 18 থেকে 40 বছর বয়সের যুবক যুবতীরা আবেদন করতে পারবেন এই চাকুরির জন্য। চাকুরি প্রার্থীদের আবেদনপত্র জমা দেবার নির্দিষ্ট দিনক্ষণ ও সময় বেঁধে দিয়েছে রাজ্য সরকার। আবেদনপত্র জমা নেওয়া শুরু হবে সোমবার থেকে। 10 মার্চ পর্যন্ত এই জমা নেওয়া হবে আবেদনপত্র। ক্রীড়া দপ্তরের 8 জেলা ক্রীড়া দপ্তরের কার্যালয়ে এই আবেদনপত্র জমা দিতে পারবেন আবেদনকারীরা। একমাত্র সরকারি ছুটির দিন বাদ অফিস খোলার দিন বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত জমা নেওয়া হবে আবেদনপত্র। পরবর্তী সময়ে আবেদনকারীদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট, মৌখিক ও লিখিত পরীক্ষা নেওয়া হবে। 100 নম্বরে হবে এই পরীক্ষা। এতে যারা উত্তীর্ণ হবেন এরা পরবর্তী সময়ে ডাক পাবেন। এখানে চাকুরির জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হয়েছে। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন অনুমোদিত বেশ কিছু ইভেন্ট যেমন এখানে যুক্ত করা হয়েছে, তেমনি খেলাধুলোয় স্টেট, ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল মেডেল হোল্ডারদের প্রাধান্যের কথা উল্লেখ রয়েছে ক্রাইটেরিয়াতে। উল্লেখ করা যেতে পারে, গত 2014 সালের ফেব্রুয়ারি মাসে শেষবার জুনিয়র পিআই পদে লোক নিয়োগ করা হয়েছিল। মাঝে দীর্ঘ 11 বছর এই পদে আর লোক নিয়োগ হয়নি। ফলে খেলার মাঠে জুনিয়র পিআই পদে লোক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছিল ঠিকই, তবে আর তা নেওয়া সম্ভব হয়নি বিভিন্ন কারণে। প্রথমে ঠিক ছিল 100 লোক নিয়োগ করা হবে, এরপর সংখ্যাটা বাড়িয়ে করা হয়েছিল 225 জন। দুবার জুনিয়র পিআই পদে লোক নিয়োগের জারি করা হয়েছিল বিজ্ঞপ্তি। নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়েছিল যথারীতি, তবে নিয়োগ নীতির ভুলের কারণে তার শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় প্রতিটি ক্ষেত্রে। এখন ফের একবার গ্রুপ সি জুনিয়র পিআই পদে লোক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। তবে আগের দুবারের মতো এবারও কি বাতিল হবে জুনিয়র পিআই পদে লোক নিয়োগ প্রক্রিয়া? তাই এখন লাখ টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নতুন আয়কর বিলে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। নতুন কর প্রবর্তন করা হবে না বলে উল্লেখ করা হয়েছে বিলে। এবার লোকসভায় তা পেশ করবে সরকার। নতুন আয়কর বিলে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। আয়কর আইন 1961-র পরিবর্তে আনা হয়েছে এই বিল। এর লক্ষ্য ভারতের কর ব্যবস্থাকে সরলীকরণ ও আধুনিকীকরণ করা। এটি আইনি ভাষাকেও সহজ করবে যাতে করদাতারা সহজে বিধানগুলি বুঝতে পারেন বলে দাবি করেছে কেন্দ্রীয় সরকার। বিলে নতুন কর প্রবর্তন করার সুপারিশ করা হয়নি। পরিবর্তে এটি কর আইনকে সরলীকরণ
আইনি জটিলতা হ্রাস এবং করদাতাদের জন্য সম্মতি সহজতর করবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। নতুন আইনটি বর্তমানের চেয়ে 50% ছোট হবে, শাস্তির বিধান থাকবে অল্প এবং মামলা কমানোই হবে এর প্রধান লক্ষ্য। বিলটিতে কিছু অপরাধের জন্য কম জরিমানার প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে কর ব্যবস্থাকে আরও করদাতা বান্ধব করে তোলা যায়। 1 ফেব্রুয়ারি বাজেট ভাষণে এই বিলের কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। 2025-26 অর্থবর্ষ থেকে নতুন কর কাঠামো লাগু হবে। করদাতারা এই সিস্টেমের আওতায় আসবেন 2026-27 অ্যাসেসমেন্ট ইয়ারে। এবারের বাজেটে বার্ষিক আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা 1 লাফে 5 লক্ষ টাকা বাড়িয়ে 12 লক্ষ টাকা করার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। অর্থাৎ কোনো ব্যক্তির মাসিক 1 লক্ষ টাকার মধ্যে আয় থাকলে আপনাকে 1 পয়সাও আয়কর গুনতে হবে না, যা শুনে চওড়া হয়েছে মধ্যবিত্তের হাসি। এর ফলে সাধারণ মানুষের হাতে টাকার যোগান বাড়বে, ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, অর্থনীতিও চাঙ্গা হবে বলে অভিমত অর্থনৈতিক বিশেষজ্ঞ মহলের। যে মধ্যবিত্তরা আয়কর ছাড়ের দিকে তাকিয়ে বসেছিল, তাদের মুখে চওড়া হাসি ফুটিয়েছে সরকারের এই সিদ্ধান্ত। নতুন কাঠামো অর্থাৎ নিউ রেজিমে মোদী সরকার আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়িয়ে যে ছাড় দিল, তার ফলে করদাতাদের বিরাট অঙ্কের লাভ হবে। বার্ষিক 12 লক্ষ টাকা অবধি আয়ে এতদিন 71,500 টাকা কর দিতে হতো। এখন এই আয়ে 1 টাকাও কর দিতে হবে না, ফলে পুরো 71,500 টাকাই নিজের পকেটে থাকবে মধ্যবিত্তদের। বার্ষিক 13 লক্ষ টাকা পর্যন্ত আয়ে আগে যেখানে 88,400 টাকা আয়কর দিতে হতো, এখন সেখানে দিতে হবে 66,300 টাকা, অর্থাৎ 22,100 টাকা লাভ। তবে এই ছাড় নতুন কর কাঠামো অর্থাৎ নিউ রেজিমের জন্য। পুরনো কর কাঠামো অর্থাৎ ওল্ড রেজিমের ক্ষেত্রে আয়কর দিতে হবে আগের হারে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। পরিবহন শ্রমিকদের গোষ্ঠীর সংঘর্ষ অব্যাহত রয়েছে ধর্মনগরের প্রেক্ষিতে ব্যাহত হচ্ছে জ্বালানি সরবরাহ। ভোগান্তির শিকার রাজ্যের সাধারণ মানুষ। এক্ষেত্রে আশ্চর্যজনকভাবে নীরব রাজ্য সরকার। স্বাভাবিক হয়নি উত্তর জেলা সদর ধর্মনগরের উত্তপ্ত পরিস্থিতি। গত 2 দিন ধরে বন্ধ ধর্মনগর পানিসাগর সড়ক সহ পেট্রোপণ্য সরবরাহের ট্যাঙ্কার গাড়ি চলাচল। আর এর ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন রাজ্যের আপামর যান চালক, এমনকি সাধারণ মানুষও। পেট্রোল পাম্পগুলিতে লক্ষ্য করা যাচ্ছে ভোগান্তির লাইন। বুধবার রাতে ভাঙচুর হয়েছিল বিএমএস এর একটি অফিস ঘরে। যদিও গত 2 দিন নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই, তবে ধর্মনগর ও পানিসাগর সড়কে চলাচল করতে দেওয়া হচ্ছে না কোনো যানবাহন। ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন। ধর্মনগরের শাসক দলের 2 গোষ্ঠীর লড়াইয়ে পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করছে। বিএমএস এর একটি গোষ্ঠীর বিপ্লব দাস ও তার অনুগামীদের তাণ্ডবের ঘটনায় বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে অনির্দিষ্টকালের জন্য যান চালকদের কর্মবিরতি। এই ঘটনায় রাজ্য নেতৃত্বের কোনো হেলদোল নেই আশ্চর্যজনকভাবে। অপরদিকে বুধবার রাতে বিপ্লব দাস এবং তার সাঙ্গপাঙ্গরা ধর্মনগর শহরের দুর্গাপুর এলাকায় অবস্থিত অয়েল ডিপোর সামনে বিএমএস এর অফিসে হামলা চালায়। তাদের হামলার পুরো অফিসটি তছনছ হয়ে যায় বলে অভিযোগ করেন ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মহাসংঘের ওয়েল ট্যাঙ্কার সংঘের উত্তর জেলা সাধারণ সম্পাদক বীরেশ দেবনাথ। প্রেক্ষিতে বৃহস্পতিবার থেকে যান চালকদের অনির্দিষ্টকালীন কর্মবিরতি আন্দোলন শুরু হয়েছে শহর ও শহরতলি, বটরশি ও কৃষ্ণপুর এলাকায়। বিপ্লব দাস ও তার অনুগামীদের দ্বারা শ্রমিক শোষণ, শহরে গুন্ডারাজ কায়েম, সাধারণ ছোট ছোট ব্যবসায়ীদের থেকে বলপূর্বক টাকা আদায়, কেউ টাকা দিতে অস্বীকার করলে তার উপর হামলা সহ তার দোকান বন্ধ করে দেওয়ার ঘটনা অবিলম্বে বন্ধ করতে হবে বলে দাবি করে ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মহাসংঘের অয়েল ট্যাঙ্কার সংঘ। ধর্মনগরে বিএমএস এর 2 গোষ্ঠীর লড়াই ধর্মনগরে শান্ত পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। এক্ষেত্রে একদিকে যেমন নিত্য পথযাত্রীরা চরম হয়রানির শিকার হচ্ছেন, অপরদিকে অয়েল ডিপো থেকে চলাচল করছে না কোনো ট্যাঙ্কার, যার খেসারত দিতে হচ্ছে গোটা রাজ্যের সাধারণ মানুষকে। গত 2 দিন ধরে খোদ রাজধানী আগরতলাতে পেট্রোল পাম্পগুলির সামনে দেখা যাচ্ছে ভোগান্তির লম্বা লাইন। শনিবার সকালেও যে কটি পেট্রোল পাম্পে পেট্রোল দেওয়া হচ্ছিল, সেখানে ছিল যান চালকদের লম্বা লাইন। তবে সবচেয়ে আশ্চর্যজনক, সবকিছু জানা সত্ত্বেও নীরব ভূমিকা পালন করছে খাদ্য দপ্তর এবং রাজ্য সরকার। এক্ষেত্রে সরকারের ভূমিকা কি তা নিয়ে প্রশ্ন তুলছেন রাজ্যের সাধারণ মানুষ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।